আজ আমরা আলোচনা করব তোমার স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটন। আগের দিন আমরা আলোচনা করেছি পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটন সম্পর্কে। আজ আমরা নতুন একটা টপিক জানবো, সেটা হচ্ছে কি তোমার স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটন। তোমার ফুলের যে অত্যাবশ্যকীয় স্তবক যে দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে কি তোমার পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক। উদ্ভিদের পুংজননাঙ্গ ছাড়াও কী হচ্ছে, উদ্ভিদের অপর একটি প্রধান জননাঙ্গ হলো তোমার স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। পরাগযোগের ফলে এই গর্ভকেশর চক্র ডিম্বক কী হচ্ছে, বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। ফুলের যে স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র, সেইটা তোমার প্রধানত তিনটে অংশ নিয়ে গঠিত। কি তোমার গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে প্রথমে আমরা জানবো যে গর্ভকেশর স্ত্রীলিঙ্গ গর্ভকেশর। এই গর্ভকেশর তোমার কী হয়, গর্ভকেশর হচ্ছে কি তোমার ফুলের স্ত্রীস্তবকের তোমার গঠনগত একক হলো গর্ভকেশর। পরীক্ষা আসতে পারে যে স্ত্রীস্তবকের গঠনগত একক কি, উত্তর হবে তোমার গর্ভকেশর। এই গর্ভকেশর প্রধানত তোমার তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তুমি কি গর্ভমুণ্ড, 2 নম্বর কি গর্ভদণ্ড, 3 নম্বর কি তোমার গর্ভাশয় বা ডিম্বাশয়। আমরা দেখেছি যে এরকম ফুলের পুষ্পাক্ষের ওপর তোমার সজ্জিত ফুলের বিভিন্ন অংশগুলো থাকে। তার মধ্যে যে ফুলের চতুর্থ স্তবক, সেটা হচ্ছে তোমার কি গর্ভকেশর চক্র। এই গর্ভকেশর চক্র তোমার তিনটে পার্ট। একটা হচ্ছে তোমার কি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। প্রথমে আসবো তোমার গর্ভমুণ্ড সম্পর্কে। গর্ভমুণ্ডটা কি তোমার, এটা হচ্ছে গর্ভপত্রের সবচেয়ে উপরের অংশ, যেটা চ্যাপ্টা এবং তোমার খণ্ডিত এবং গোলাকার হয়। আর এর মধ্যে কী হচ্ছে, তোমার পরাগরেণুগুলো আটকে থাকে বা পরাগরেণু এর মধ্যে পড়ে এবং পরাগ মিলনে তোমার সাহায্য করে। তাহলে গর্ভমুণ্ডটা কি, গর্ভপত্রের বা গর্ভকেশর চক্রের তোমার সবচেয়ে উপরের অংশ, যেটা হচ্ছে চ্যাপ্টা এবং খণ্ডিত গোলাকার হয় এবং যার মধ্যে কি হচ্ছে তোমার পরাগরেণুগুলো তোমার পতিত হয়, সেটা হচ্ছে কি তোমার কি গর্ভমুণ্ড। নেক্সট কি তোমার গর্ভদণ্ড কাকে বলে, তোমার গর্ভকেশরের মধ্যে যে দণ্ডাকার অংশ থাকে, যার উপর তোমার গর্ভমুণ্ডটা অবস্থান করে, তাকে বলা হয় গর্ভদণ্ড। তোমার কি গর্ভদণ্ড। তারপরে কি তোমার ডিম্বাশয় বা গর্ভাশয়। তার আগে বলে দিই যে তোমার গর্ভপত্রটা কি, গর্ভপত্র হলো কি তোমার স্ত্রীস্তবকের প্রতিটি যে অংশ, তাকে বলা হচ্ছে তোমার কি গর্ভপত্র। ঠিক আছে, এই গর্ভপত্র তোমার কি হচ্ছে বা গর্ভপত্র বা গর্ভকেশর, এটাও তোমার কী হচ্ছে তিনটে অংশ নিয়ে গঠিত, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। তাহলে গর্ভপত্র যদি শর্ট কোশ্চেনে 1 নম্বরে আসে যে তোমার গর্ভপত্র কি, বলবে স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে বলা হয় গর্ভপত্র। গর্ভপত্র কী অংশ নিয়ে গঠিত, 3টে অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। এবার আসবো আমরা এই গর্ভকেশর চক্র বা গর্ভপত্রের 3 নম্বর তোমার অংশটা, সেটা হচ্ছে কি তোমার ডিম্বাশয়। এই ডিম্বাশয়টা কি, এটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ আমরা আগে জেনেছি। পুষ্পাক্ষ হচ্ছে কি ফুলের যে স্তবকগুলো যার উপর সজ্জিত থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের সংলগ্ন গর্ভকেশরের
সবচেয়ে নিচে যে স্ফীত অংশটা, যার মধ্যে ডিম্বক তোমার অবস্থান করে, তাকে বলা হয় ডিম্বাশয়। ডিম্বাশয় বা গর্ভাশয় বলা হচ্ছে। তাহলে এবং গর্ভাশয় বা ডিম্বাশয়ের অন্তর্বর্তী যে প্রকোষ্ঠগুলো, গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে যে অন্তর্বর্তী প্রকোষ্ঠগুলো থাকে তাকে বলা হচ্ছে কি তোমার লকিউল। লকিউলটা কি? তোমার ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে যে অন্তর্বর্তী প্রকোষ্ঠ থাকে সেই প্রকোষ্ঠগুলোকে বলা হয় তোমার লকিউল। ল কয়ে হস্যি হস্যও ল, লকিউল বলা হচ্ছে। এই ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে কী হচ্ছে, তোমার ডিম্বক থাকে। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে একটা ডিম্বক থাকে, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে তোমার একাধিক ডিম্বক থাকে। একটা ডিম্বক থাকে হচ্ছে তোমার ধানের ক্ষেত্রে, আর পেয়ারার ক্ষেত্রে তোমার কী হচ্ছে একাধিক ডিম্বক থাকে। তোমার এই যে গর্ভকেশরটা বা গর্ভপত্রটা কী হচ্ছে তোমার কেমন দেখতে হয়, পাতার মতো। পাতার যেমন দুটো কিনারা থাকে, তেমনি এই গর্ভপত্রেরও বা গর্ভকেশরে তোমার দুটো কিনারা থাকে। এই কিনারাগুলো পরস্পর যুক্ত হয়ে যে স্ফীত অংশ গঠন করে তাকেও বলা হয় তোমার ডিম্বাশয়। তার দুভাবেও বলতে পারি। তোমার এইভাবে বলা যেতে পারে যে পাতার ন্যায় তোমার গর্ভপত্রগুলো দুটো কিনারা থাকে, এই কিনারাগুলো পরস্পর যুক্ত হয়ে যে স্ফীত অংশ গঠন করে বা স্ফীত প্রকোষ্ঠ গঠন করে তাকেও বলা হয় ডিম্বাশয়। এই যে দুটো কিনারা যেটা যুক্ত হচ্ছে, ধরো এ একটা কিনারা আর একটা কিনারা, ধরো এ একটা কিনারা, এই কিনারাগুলো পরস্পর যুক্ত হয়ে মাঝে যে স্ফীত অংশ গঠন করে সেটাকে বলা হচ্ছে তোমার কি ডিম্বাশয়। এবার এই দুটো যে কিনারা, এ একটা কিনারা এ একটা কিনারা, এই যে দুটো কিনারা কী হচ্ছে, দুটো কিনারার মধ্যে দুটো কিনারার যে সংযোগস্থল, সে সংযোগস্থলে কী হচ্ছে স্ফীত প্যারেনকাইমা কলা উৎপন্ন হয়। এই যে দুটো তোমার দুটো যে সংযোগস্থল, সে সংযোগস্থলে কী হচ্ছে তোমার স্ফীত তোমার প্যারেনকাইমা কলা উৎপন্ন হয়। এই স্ফীত প্যারেনকাইমা কলাগুলো কী হচ্ছে কার সঙ্গে যুক্ত হয়, তোমার ডিম্বকগুলো, যে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বকগুলো থাকে সেই ডিম্বকগুলোর সঙ্গে যুক্ত হয়। এই স্ফীত প্যারেনকাইমা কলাগুলোকে বলা হয় কি অমরা। অমরা বা প্লাসেন্টা বলা হচ্ছে। তাহলে অমরা বা প্লাসেন্টা কি? অমরা বা প্লাসেন্টা হলো গর্ভপত্রের যে দুটো প্রান্ত বা কিনারাগুলো পরস্পর যুক্ত হয়, সেই প্রান্ত দুটিতে তোমার স্ফীত প্যারেনকাইমা কলা দেখতে পাওয়া যায়। এই স্ফীত প্যারেনকাইমা কলাগুলো তোমার ডিম্বকের সহিত যুক্ত হয়। এই স্ফীত প্যারেনকাইমা কলাকে বলা হচ্ছে তোমার কি অমরা বা প্লাসেন্টা। আর এই যে অমরার উৎপত্তি এবং তাদের অবস্থান এবং বিন্যাসকে বলা হচ্ছে কি তোমার কি অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন বলা হচ্ছে। তাহলে আমরা গর্ভকেশরের যে তিনটে অংশ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় সম্পর্কে এবার জানলাম। এবার আমরা জানব যে গর্ভপত্রের প্রকারভেদ। গর্ভপত্রের প্রকারভেদ। গর্ভপত্র কি আগেই বলেছি যে স্ত্রীস্তবকের প্রতিটি যে অংশ তাকে বলা হয় গর্ভপত্র। এই তার তিনটি কী কী অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। এই গর্ভপত্রের প্রকারভেদ এবার জানবো। প্রথম এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি তোমার কি এক গর্ভপত্রী। এক গর্ভপত্রী। এক গর্ভপত্রী বা ইংরেজিতে বলা হয় কি মোনোকার্পেলারি। মোনোকার্পেলারি বলা হচ্ছে। এক গর্ভপত্রী বা মোনোকার্পেলারি কি, স্ত্রীস্তবকে যদি একটি গর্ভপত্র থাকে, যখন স্ত্রীস্তবকে একটা মাত্র তোমার কি গর্ভপত্র থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার এক গর্ভপত্রী। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তোমার হচ্ছে মটর গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট কি তোমার দ্বিগর্ভপত্রী।
দ্বি গর্ভপত্রী বা যেটাকে বলা হয় বাই কার্পেলারি, দ্বিগর্ভপত্রী বা বাই কার্পেলারি কাকে বলে? স্ত্রীস্তবকে যখন দুটো গর্ভপত্র অবস্থান করবে বা দুটো গর্ভপত্র থাকবে বা থাকে, তখন তাকে বলা হয় দ্বিগর্ভপত্রী। উদাহরণ কি তোমার? ধুতরা। ধুতরা গাছের ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিগর্ভপত্রী তোমার দেখতে পাওয়া যায়। নেক্সট কি? ত্রিগর্ভপত্রী। ত্রি মানে কি আমরা জানি তিনটে, বা তোমার ইংলিশে বলা হচ্ছে ট্রাই কার্পেলারি। যখন স্ত্রীস্তবকে তিনটে গর্ভপত্র থাকে তখন তাকে বলা হয় ত্রিগর্ভপত্রী বা ট্রাই কার্পেলারি বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? রেডি গাছ, রেডি গাছের ক্ষেত্রে কী হচ্ছে? ত্রিগর্ভপত্রী বা ট্রাই কার্পেলারি দেখতে পাওয়া যায়। 4 নম্বর কি তোমার? চতুগর্ভপত্রী বা ইংরেজিতে বলে টেট্রা কার্পেলারি। টেট্রা মানে আমরা কি জানি? চারটে। টেট্রা কার্পেলারি বা চতুগর্ভপত্রী কাকে বলে? স্ত্রীস্তবকে তোমার চারটে গর্ভপত্র থাকলে তখন তাকে বলা হয় চতুগর্ভপত্রী বা টেট্রা কার্পেলারি বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সর্ষের ক্ষেত্রে তোমার চতুর্গর্ভপত্রী দেখতে পাওয়া যায়। 5 নম্বর কি? পঞ্চগর্ভপত্রী। পঞ্চগর্ভপত্রী বা পেন্টা কার্পেলারি কাকে বলা হয়? স্ত্রীস্তবকে তোমার যখন 5টা গর্ভপত্র থাকে তখন তাকে বলা হয় পঞ্চগর্ভপত্রী বা পেন্টা কার্পেলারি। যেমন কি উদাহরণ কি? জবা গাছ। জবা গাছের ক্ষেত্রে পঞ্চগর্ভপত্রী বা 5টা এদের গর্ভপত্র দেখতে পাওয়া যায়। তারপর কি তোমার? মুক্ত গর্ভপত্রী। মুক্ত গর্ভপত্রী বা যাকে ইংরেজিতে বলা হয় অ্যাপোকার্পাস, APOCARPOUS, অ্যাপোকার্পাস। মুক্ত গর্ভপত্রী কাকে বলে? স্ত্রীস্তবকে যখন 2 বা তার বেশি গর্ভপত্রগুলো যুক্ত অবস্থা থাকে তখন তাকে বলা হয় মুক্ত গর্ভপত্রী। তাহলে মুক্ত গর্ভপত্রী কাকে বলে? স্ত্রীস্তবকে। তাহলে মুক্ত গর্ভপত্রী কাকে বলে? মুক্ত গর্ভপত্রী হচ্ছে তোমার স্ত্রীস্তবকে যখন গর্ভপত্রগুলো 2 বা তার বেশি গর্ভপত্রগুলো তোমার মুক্ত অবস্থায় থাকে, ওপেন থাকে, পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না, তখন তাকে আমরা বলবো কি? তোমার মুক্ত গর্ভপত্রী বা অ্যাপোকার্পাস। স্ত্রীস্তবকের গর্ভপত্রগুলি যখন মুক্ত অবস্থায় থাকে বা পৃথক পৃথকভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মুক্ত গর্ভপত্রী। উদাহরণ কি তোমার? আতা, চাঁপা প্রভৃতি ক্ষেত্রে কি হচ্ছে? তোমার মুক্ত গর্ভপত্রী দেখতে পাওয়া যায়। নেক্সট কি? যুক্ত গর্ভপত্রী। যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস, SYNCARPOUS, সিনকার্পাস। যুক্ত গর্ভপত্রী কাকে বলে? যখন স্ত্রীস্তবকে 2 বা তার বেশি গর্ভপত্রগুলো যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী। মুক্তর বেলা কী হচ্ছে? গর্ভপত্রগুলো ফ্রিলি থাকছে, কারোর সঙ্গে কারোর যুক্ত অবস্থা থাকছে না। আর মুক্তর বেলা কী হচ্ছে? এটা হচ্ছে মুক্ত গর্ভপত্রী। আর যুক্তর বেলায় কী হচ্ছে?
যখন গর্ভপত্রগুলো ধরো 2 বা ততোধিক গর্ভপত্রগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে তখন তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস বলা হচ্ছে। তাহলে যুক্ত গর্ভপত্রীর উদাহরণগুলো কী কী? আম, ঢ্যাঁড়স, বেগুন ইত্যাদি ক্ষেত্রে কী হচ্ছে যুক্ত গর্ভপত্রী দেখতে পাওয়া যায়। তাহলে মুক্ত গর্ভপত্রী কাকে বলে? মুক্ত গর্ভপত্রী হচ্ছে স্ত্রীস্তবকে যখন গর্ভপত্রগুলো তোমার মুক্ত অবস্থায় অবস্থান করে তখন তাকে বলা হয়, বা কারোর সঙ্গে যখন যুক্ত অবস্থায় থাকে না বা তোমার গর্ভপত্রগুলো পরস্পর থেকে আলাদাভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মুক্ত গর্ভপত্রী। তখন তাকে বলা হয় মুক্ত গর্ভপত্রী বা অ্যাপোকার্পাস বলা হচ্ছে। এটা দেখা যায় আতা এবং চাপা ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর যুক্ত গর্ভপত্রী কাকে বলে? স্ত্রীস্তবকে যখন 2 বা তার বেশি গর্ভপত্রগুলো পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় যুক্ত গর্ভপত্রী। উদাহরণ কি? তোমার আম, ঢ্যাঁড়স, বেগুন। যুক্ত গর্ভপত্রীকে ইংরেজিতে বলে সিনকার্পাস। তাহলে আমরা গর্ভপত্রের প্রকারভেদগুলো জানলাম। এক গর্ভপত্রী, দ্বিগর্ভপত্রী, ত্রিগর্ভপত্রী, চতুর্গর্ভপত্রী, পঞ্চগর্ভপত্রী, মুক্ত গর্ভপত্রী এবং যুক্ত গর্ভপত্রী। এবার আমরা আসব যে তোমার ডিম্বকের গঠন সম্পর্কে জানব। ডিম্বক, এই যে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক অবস্থান করে এই ডিম্বকের গঠন সম্পর্কে আমরা জানব। ওভিউল, ওভিউল সম্পর্কে এবার আমরা জান। প্রথমে আসবো যে তোমার ডিম্বক বা ওভিউলটা কি। ডিম্বক বা ওভিউল হলো তোমার ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত অনিষিক্ত অপরিণত বীজকে বা ডিম্বকত্বক দ্বারা আবৃত অপরিপক্ক স্ত্রী রেণুস্থলীকে তোমার ডিম্বক বলা হচ্ছে। তাহলে ডিম্বকটা কি? ডিম্বক হলো অপরিণত ও অনিষিক্ত বীজকে অথবা ডিম্বকত্বক দ্বারা আবৃত অপরিণত স্ত্রী রেণু স্থলীকে তোমার ডিম্বক বলা হচ্ছে। এটা আরও অন্যভাবে তোমার সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন কি, যে ত্বকবেষ্টিত গর্ভকেশরের যে অংশ থেকে বীজ গঠিত হয় যা স্ত্রী রেণুকে ধারণ করে তাকেও আমরা ডিম্বক বলবো। দুটো সংজ্ঞা বললাম, যেটা মোটামুটি তোমাদের সহজ লাগবে সেটা করে নিও। তাহলে সংজ্ঞাগুলো কী কী বললাম? প্রথমটা কি বললাম? যে ডিম্বক হলো অপরিণত অনিষিক্ত বীজ অথবা ডিম্বকত্বক দ্বারা আবৃত অপরিণত স্ত্রী রেণুকে ডিম্বক বলা হচ্ছে। আর একটা কী বললাম? যে ত্বকবেষ্টিত গর্ভকেশরের যে অংশ থেকে বীজ উৎপন্ন হয় এবং যে স্ত্রী রেণুকে ধারণ করে তাকে বলা হচ্ছে তোমার কি? ডিম্বক বলা হচ্ছে। এক কথায় আমরা বলতে পারি তোমার ডিম্বক কি? তোমার ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত অপরিণত এবং অনিষিক্ত বীজ কি আমরা কি বলবো? ডিম্বক। এবার আসবো তোমার ডিম্বকের গঠন। স্ট্রাকচার অফ ওভিউল। এবার ডিম্বকের গঠন, প্রথমটা হচ্ছে কি তোমার ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্তটা কি? ডিম্বক বৃন্ত হচ্ছে অমরা বা প্লাসেন্টা থেকে একটা বৃন্ত উৎপন্ন হয়। আর যে বৃন্তটি কী হচ্ছে ডিম্বককে অমরার সহিত যুক্ত রাখতে সাহায্য করে বা অমরার সহিত তোমার ডিম্বকটা যুক্ত থাকে তাকে বলা হয়, সেই বৃন্তটাকে বলা হচ্ছে তোমার কি? ডিম্বক বৃন্ত। তা ডিম্বক বৃন্তটা কি? অমরা থেকে একটি বৃন্ত উৎপন্ন হয় আর ওই বৃন্তের সাহায্যে অমরার সঙ্গে তোমার ডিম্বকটি যুক্ত থাকে। সেই বৃন্তটাকে বলা হচ্ছে কি তোমার কি?
ডিম্বক বৃন্ত। পিকচারে যেকে বলা হয়, দেখতে পাচ্ছ এটা ডিম্বক বৃন্ত। 2 নম্বর কি তোমার ডিম্বক মূল। ডিম্বক মূল, ডিম্বক মূলটা কি? ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক উৎপন্ন হয় তাকে বলা হয় ডিম্বক মূল। যেটা হচ্ছে তোমার ডিম্বক মূল। তা ডিম্বক মূলটা কাকে বলে? ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক উৎপন্ন হয় তাকে বলা হয় ডিম্বক মূল। নেক্সট কি ডিম্বক নাভি। ডিম্বক নাভি, ডিম্বক নাভিটা কি হচ্ছে ডিম্বক বৃন্তের সঙ্গে তোমার ডিম্বক মূলের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক নাভি। ডিম্বক মূলের সঙ্গে ডিম্বক বৃন্তের যে সংযোগস্থল তাকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক নাভি। ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূলের সংযোগস্থলকে বলা হয় ডিম্বক নাভি বলা হচ্ছে। নেক্সট কি ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক কি? এই ডিম্বকের যে আবরক, ডিম্বককে যে আবরণ দ্বারা আবৃত করে থাকে তাকে বলা হয় ডিম্বক ত্বক। এই ডিম্বক ত্বক একটি বা দুটি হতে পারে। ডিম্বকের সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা বা ত্বকটা তাকে বলা হচ্ছে কি তোমার কি ডিম্বক বহিস্তক। বাইরের দিকে যে ত্বকটা তাকে বলা হয় ডিম্বক বহিস্তক। আর ভিতরের দিকে যে ত্বকটা আছে তাকে বলা হচ্ছে ডিম্বক অন্তর্ত্বক। ভিতর দিকে যে ত্বকটা তাকে বলা হয় ডিম্বক অন্তর্ত্বক। তা ডিম্বক ত্বক কাকে বলে? ডিম্বককে যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় ডিম্বক ত্বক, অথবা বলতে পারি যে ডিম্বকের আবরণীকে তোমার ডিম্বক ত্বক বলা হচ্ছে। এই ডিম্বক ত্বক একটা হতে পারে বা তোমার দুটো হতে পারে। তো দুটোর ক্ষেত্রে কী হয়, তোমার ডিম্বকের সবচেয়ে বাইরের যে আবরক তাকে বলা হচ্ছে ডিম্বক বহিস্তক, বা তোমার বলা হচ্ছে কি তোমার আউটার ইন্টিগুমেন্ট। ডিম্বক বহিস্তক বা আউটার ইন্টিগুমেন্ট। আর ভিতরের দিকে যে ত্বকটা বা আবরকটা তাকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক অন্তর্ত্বক বা ইনার ইন্টিগুমেন্ট বলা হচ্ছে। নেক্সট কি তোমার ভ্রূণ পোষক কলা। ভ্রূণ পোষক কলা। ভ্রূণ পোষক কলাটা কি? তোমার এই যে ডিম্বকের যে ত্বকগুলো, এই যে ত্বক, এটা হচ্ছে তোমার অন্তর্ত্বক, এটা হচ্ছে বহিস্তক। এই ডিম্বকের তোমার ত্বকের নিচে যে কলা এই ভ্রূণস্থলীকে তোমার আবৃত করে রাখে বা ভ্রূণস্থলীকে ঘিরে থাকে তাকে বলা হচ্ছে কি তোমার, বা সেই কলাগুচ্ছকে বলা হচ্ছে কি তোমার কি ভ্রূণ পোষক কলা। পিকচারে হচ্ছে কি এই যে তোমার একটা ভ্রূণস্থলী, এগুলো হচ্ছে তোমার আবরককে ঘিরে এই যে কলাস্তর আছে, একে বলা হচ্ছে কি তোমার কি ভ্রূণ পোষক কলা। তা ভ্রূণ পোষক কলাটা কি? তোমার ডিম্বকের ত্বকের নিচে যে কলা বা ডিম্বক ত্বকের নিচে অবস্থিত যে কলা ডিম্বকের ভ্রূণস্থলীকে ঘিরে রাখে বা আবৃত করে রাখে, সেই কলাগুচ্ছকে বলা হচ্ছে কি তোমার কি ভ্রূণ পোষক কলা। নেক্সট কি
তোমার ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র কাকে বলে? এই যে ভ্রূণপোষক কলাকে তোমার এই যে ডিম্বকের আবরকগুলো সব জায়গায় আবৃত করে রাখে না, তোমার কিছু জায়গায় বা কোনো একটা কিছু অংশে তোমার অনাবৃত অবস্থায় থাকে। এই অনাবৃত ক্ষুদ্র অগ্রভাগকে তোমার কি বলা হচ্ছে? তোমার কি ডিম্বক রন্ধ্র। আবার বলছি, ডিম্বক রন্ধ্রটা কি? এই ডিম্বক ত্বক ভ্রূণপোষক যে কলা আছে তাকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে না, সম্পূর্ণভাবে কী হচ্ছে আবৃত করে রাখে না, সব জায়গায় কিন্তু আবৃত করে না। কিছু জায়গায় কী হচ্ছে তোমার অনাবৃত থাকে, কিছু অংশ, যে অংশ অনাবৃত থাকে সে অংশকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক রন্ধ্র। তার ডিম্বক ত্বকের ভ্রূণপোষক কলাকে সম্পূর্ণভাবে অনাবৃত করে রাখে না। এই অনাবৃত যে ক্ষুদ্র অগ্রভাগ, এই অনাবৃত যে ক্ষুদ্র যে অগ্রভাগ তাকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক রন্ধ্র। তার ডিম্বক ত্বকের ভ্রূণপোষক কলাকে সব জায়গায় আবৃত করে রাখছে না, অনাবৃত যেখানে থাকছে সেখানে একটা কী হচ্ছে রন্ধ্রের সৃষ্টি হচ্ছে, বা রন্ধ্র অনাবৃত যে অগ্রভাগ রন্ধ্রের মতো গঠন সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার কি ডিম্বক রন্ধ্র। এবার আসবো নেক্সট কি তোমার ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী ভ্রূণস্থলী ভ্রূণস্থলীটা কি? এই ভ্রূণপোষক কলার ভিতরে একটি বৃহৎ থলির মতো কোষ বর্তমান। এই বৃহৎ থলির মতো কোষ বর্তমান যাকে বলা হচ্ছে তোমার কি ভ্রূণস্থলী বা ভ্রূণাধার। ভ্রূণস্থলী বা ভ্রূণাধার বলা হচ্ছে। তার ভ্রূণস্থলীটা কি? ভ্রূণস্থলীটা হলো ভ্রূণপোষক কলার ভিতরে একটি বৃহৎ কোষ থাকে, থলির মতো কোষ থাকে, তাকে বলা হচ্ছে কি তোমার ভ্রূণস্থলী বা ভ্রূণকোষাধার। এটি ডিম্বকের প্রধান কোষ। এটা কি হচ্ছে তোমার এই যে তোমার ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীটা হচ্ছে কি তোমার ডিম্বকের প্রধান কোষ। এই যে ভ্রূণস্থলীর মধ্যে মোট 8টি কোষ থাকে, 8টি কোষ থাকে বা তোমার 8টি নিউক্লিয়াস থাকে। প্রথমে নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াসগুলো পরবর্তীকালে তো কোষে পরিণত হয়। এই 8টির মধ্যে তোমার 3টি কি হচ্ছে ডিম্বকরন্ধ্র যেদিকে অবস্থান করে সেদিকে অবস্থান করে। 8টার মধ্যে 3টে হচ্ছে কি তোমার ডিম্বকরন্ধ্র যেদিকে থাকে সেদিকে অবস্থান করে। এই 3টের মধ্যে তোমার একটা কিসে পরিণত হয়? তোমার ডিম্বাণুতে। 3টের মধ্যে তোমার একটা ডিম্বাণুতে পরিণত হয়, আর বাকি দুটো কী হচ্ছে তোমার সহকারী কোষে পরিণত হয়। তাহলে আমার 8টার মধ্যে 3টে বাদ হয়ে গেল। 3টে কোথায় অবস্থান করলো? তোমার ডিম্বকরন্ধ্র যেদিকে আছে সেদিকে অবস্থান করলো। তাহলে আমার এখন পড়ে আছে 5টা। এই 5টার মধ্যে তোমার 2টো কী হচ্ছে ভ্রূণস্থলীর মাঝে অবস্থান করে। একে বলা হচ্ছে কি তোমার কি মাঝে যে দুটো তোমার নিউক্লিয়াস অবস্থান করছে বা কোষ অবস্থান করছে তাকে বলা হচ্ছে কি তোমার কি মেরু নিউক্লিয়াস। মাঝে যে দুটো কোষ, সেই দুটো কোষ বা নিউক্লিয়াসকে বলা হচ্ছে কি তোমার কি মেরু নিউক্লিয়াস। এই মেরু নিউক্লিয়াস বা মাঝের দুটো কোষ পরস্পর যুক্ত হয়ে কি গঠন করছে? তোমার নির্ণীত নিউক্লিয়াস। 2n সংখ্যক কী হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস গঠন করছে। আর কি হচ্ছে তাহলে আমার 8টার মধ্যে কটা? 5টা হয়ে গেল, বাকি রইল 3টে। এই অবশিষ্ট যে 3টে সেইগুলো কি হচ্ছে তোমার যেদিকে ডিম্বকরন্ধ্র অবস্থিত তার বিপরীত দিকে তোমার অবস্থান করে। যে ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে অবস্থান করে তাদের বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। তাদের বলা হচ্ছে কি তোমার প্রতিপাদ কোষ সমষ্টি। আবার বলছি ভ্রূণস্থলীটা কি? ভ্রূণস্থলীটা হলো
পোষক কলার ভিতরে একটি বৃহৎ থলির মতো কোষ থাকে যাকে বলা হয় ভ্রূণস্থলী বা ভ্রূণাধার। এটি ডিম্বকের প্রধান কোষ। এই ভ্রূণস্থলীর মধ্যে মোট 8টি কোষ থাকে। 8টির মধ্যে তোমার 3টি কোথায় অবস্থান করে? রন্ধ্রের দিকে অবস্থান করে। যেদিকে ডিম্বকরন্ধ্র আছে সেদিকে যেদিকে ডিম্বকরন্ধ্র আছে সেদিকে অবস্থান করে। এই 3টের মধ্যে কি হচ্ছে, দুটি সহকারী কোষ উৎপন্ন হয়, সহকারী কোষ। আর একটা কি হচ্ছে তোমার ডিম্বাণু উৎপন্ন হয়। এই যে তোমার ডিম্বকরন্ধ্রের দিকে যে 3টে তোমার নিউক্লিয়াস, এদের একত্রে বলা হচ্ছে কি তোমার কি গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তোমার এই ভ্রূণস্থলীর মধ্যে যে 3টে নিউক্লিয়াস বা কোষ ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থান করে তাদের একত্রে বলা হচ্ছে কি তোমার কি গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তো গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলা হচ্ছে তোমার যেদিকে ভ্রূণস্থলীর মধ্যে যে 3টে নিউক্লিয়াস তোমার ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থান করছে। বাকি দুটো কোথায় অবস্থান করছে? তোমার এই ভ্রূণস্থলীর মাঝখানে অবস্থান করে। তাকে বলা হচ্ছে কি তোমার মেরু নিউক্লিয়াস, মাঝে অবস্থান করে। যে দুটো তোমার নিউক্লিয়াস মাঝে অবস্থান করে তাতে বলা হচ্ছে কি তোমার কি মেরু নিউক্লিয়াস বলা হচ্ছে। মেরু নিউক্লিয়াস বলা হচ্ছে। এই মেরু নিউক্লিয়াস দুটো পরস্পর যুক্ত হয়ে গঠন করে কি তোমার নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস গঠন করছে। এই নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে 2n সংখ্যক ক্রোমোসোম থাকে। আর বাকি তোমার 3টে কোথায় অবস্থান করে? ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে। ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে অবস্থান করে। এদের বলা হয় কি তোমার প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল বলা হচ্ছে। প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল বলা হচ্ছে। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার ভ্রূণস্থলী এই ডিম্বকরন্ধ্র, ডিম্বকরন্ধ্রের দিকে 3টে কোষ বা 3টে নিউক্লিয়াস। প্রথমে নিউক্লিয়াস, তারপর সেটা পরিবর্তিত হয়ে কোষ উৎপন্ন করে 3টে নিউক্লিয়াস। এই 3টে নিউক্লিয়াসকে একত্রে বলা হচ্ছে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। এর মধ্যে দুটো সহকারী কোষ, একটা হচ্ছে ডিম্বাণুতে রূপান্তরিত হয়। মাঝে কি হচ্ছে, ভ্রূণস্থলীর মাঝে দুটো নিউক্লিয়াস থাকে, তাকে বলা হচ্ছে কি তোমার যে মেরু নিউক্লিয়াস। এই মেরু নিউক্লিয়াসগুলো পরস্পর যুক্ত হয়ে একটা তোমার নিউক্লিয়াস গঠন করে 2n সংখ্যক, যাকে বলা হচ্ছে তোমার কি নির্ণীত নিউক্লিয়াস। সেটা 2n সংখ্যক তার মধ্যে 2n সংখ্যক ক্রোমোসোম থাকে বা ডিপ্লয়েড প্রকৃতির হয়। আর ডিম্বকরন্ধ্রের ঠিক বিপরীত দিকে যে 3টে কোষ অবস্থান করে তাদের বলা হচ্ছে কি তোমার প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল বলা হচ্ছে। তাহলে আমরা ডিম্বক বা ওভিউলের গঠন জানলাম কি কি: ডিম্বক বৃন্ত, ডিম্বক মূল, ডিম্বক নাভি, ডিম্বক ত্বক, ভ্রূণপোষকলা, ডিম্বকরন্ধ্র, ভ্রূণস্থলী, এগুলো জানলাম। এবার আমরা তোমার দুটো এমনি শর্ট কোশ্চেন জানবো। কি কি তোমার প্রথমটা হচ্ছে তোমার কি ইউনিটেগমিক ডিম্বক। ইউনিটেগমিক ডিম্বক হস্য দন্তনহস্যি ট
টয়কা গ ময়জিক ক ইউনিটেগমিক ডিম্বক। ইউনিটেগমিক ডিম্বক কাকে বলে? যখন ডিম্বকে একটিমাত্র ডিম্বক ত্বক থাকে। আমরা ডিম্বক ত্বক যখন বলেছি কোনো কোনো ডিম্বকের একটা ত্বক থাকে, কোনো কোনো ডিম্বকের দুটো ত্বক থাকে। যে সমস্ত ডিম্বকের একটিমাত্র ডিম্বক ত্বক থাকবে, একটি মাত্র ডিম্বক ত্বক থাকে, তাকে বলা হয় ইউনিটেগমিক ডিম্বক। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এগুলো হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উদাহরণ কি? ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ। 2 নম্বর কি তোমার বাইটেগমিক ডিম্বক। বাইটেগমিক ডিম্বক। বাই মানে কি? দুটো। তাহলে যখন কোনো বাইটেগমিক ডিম্বকটা কি? যখন কোনো ডিম্বকে দুটি ডিম্বক ত্বক দেখতে পাওয়া যায়। যখন ডিম্বকে দুটি ডিম্বক ত্বক দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় বাইটেগমিক ডিম্বক। এটা কাজে দেখতে পাওয়া যায়? উদাহরণ কি? গুপ্তবীজী উদ্ভিদের। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে তোমার বাইটেগমিক ডিম্বক দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দুটো শর্ট কোশ্চেন জানলাম, ইউনিটেগমিক ডিম্বক আর বাইটেগমিক ডিম্বক। এগুলো একটু মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে থাকে।